আমরা গত বেশ কয়েকদিন প্রায় 5টা পার্ট দেখেছি, 20 মিনিটস 30 মিনিটস এই টাইপের করে, তাই না? বিশেষ করে দেখেছি কোনগুলা কন্টেক্সচুয়ালি, মানে ছবি দেখেই বা কোন একটা পজিশনটা আমি দেখেই বুঝে নিতে পারি আমরা কোন ওয়ার্ডটা হতে পারে, মানে প্রেপোজিশন কোনটা হতে পারে। আজকে দেখবো আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি, এবং এগুলা এই পজিশন গুলো মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলতে আসলে এই কিছু ওয়ার্ডের পরে ওগুলাই আসে, অন্য কোনো কিছু আসে না। হ্যাঁ, এগুলো আজকে একটু দেখে নিব। এটা তোমার এখানে স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করি, আসে নাই। যারা অফলাইনে আছে তাদের জন্য বিশেষ করে, যারা অনলাইনে আছে তারা তো অবশ্যই দেখতেই পাচ্ছ ভালোভাবে। যারা অফলাইনে আছে তাদের জন্য স্ক্রিনটা আমি দেখানোর চেষ্টা করি। আসতেছে না, তাই না? হ্যাঁ, এটা মনে বেস্ট হবে, একটু সুইচ অফটা অফ করে আবার অন করার চেষ্টা করো। তবে তোমাদের মোবাইলটাতেও একটু ইয়ে করতে পারো। হ্যাঁ, এবার রাখো রাখো রাখো, এবার রাখো। হ্যাঁ, না এবার আসতে পারে। আচ্ছা, একটু 1 মিনিট পর নেবে, সাথে সাথে ইয়ে করো। না, এটা ব্লিঙ্কিংটা চলে যেতে হবে, ব্লিঙ্কিংটা না গেলে অন হবে না। লিঙ্কটা স্টপ হোক তখন দিও, ঠিক আছে? তোমরা যারা অনলাইন আছো খেয়াল করো, there has been an increase in the number of road accidents. হ্যাঁ, in the number of road accidents আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা কার কলিশন হয়েছে টাইপের, হ্যাঁ, কারের সাথে কারের। তো এখানে ইন দ্য নাম্বার অফ মানে সংখ্যা বোঝানোর জন্য এটা ইউজ করা হয়। সাধারণত ইন দ্য নাম্বারই হয় সবসময়, ইন দ্য নাম্বার অফ। তুমি চাইলে অন দ্য নাম্বার অফ অথবা অ্যাট দ্য নাম্বার অফ এভাবে বলতে পারবা। হ্যাঁ, মানে রোড অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বেড়েছে এটাই বলতেছে। হ্যাঁ, দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস, মানে এখন অন করার চেষ্টা করো। একটা অ্যাক্টিভার চাপ দিল। আচ্ছা, এরপর দেখো তো, the train was late but nobody knows the reason for delay. হ্যাঁ, তো সাধারণত রিজনের পরে ফরই বসাতে হয়। রিজন ফর মানে আমরা জানি রিজন, রিজন তো জানি কারণ, রিজন তো কি কারণ, সবাই কম বেশি জানি। হ্যাঁ, তো আমরা রিজন অফ না বলে রিজন ফর বললে বেটার। দ্য ট্রেন ওয়াজ লেট বাট নোবডি নোজ দ্য রিজন ফর ডিলে। হ্যাঁ, ট্রেনটা দেরি করেছিল এবং কেউ জানতো না এটার কারণটা কি। তাহলে ফরটা বসানোটা বেটার, নট অফ, এটাই আসলে বলা। এরপর দেখো, they sent me a check for টাকা 1000. হ্যাঁ, they check me a check for টাকা 1000। অনেকে কিন্তু অফ লেখার চেষ্টা করে। চেক মানে আমরা জানি চেক, চেক মানে কি টাকার চেক। হ্যাঁ, সে আমাকে 1000 টাকার একটা চেক পাঠালো বলতেছে তারা। তো আমি আমাদের এমনি যদি কন্টেক্সচুয়ালি চিন্তা করি, আমাদের মাথায় আসতে পারে অফ। they sent me a check of কত 1000 টাকা বা 5000 টাকা। আর আসলে বলতে হয় কি, চেক ফর, কি বলতে হয়, ফর 1000 টাকা আবার 5000 টাকা, যে অ্যামাউন্টটা তুমি বলতে চাও না কেন, এটা আসতেছে না, তাই না?
নো ইনপুট ইজ ডিটেক্টেড বলা হচ্ছে। একটু খেয়াল করো তো, একটা বাচ্চা ছেলে সে হাত পা ছুড়ে আনন্দ প্রকাশ করতেছে এমন। হি ইজ ভেরি সেলফিশ, হি ডাজ নট কেয়ার অ্যাবাউট আদার্স। সে কি, সে সেলফিশ মানে সেলফ সেন্টার্ড। সে বলা হচ্ছে এখানে কি স্বার্থপর, সে কারোরই পরোয়া করে না বা কারোর জন্য তার কোনো কেয়ার নাই। এবার আসছে মনে হয়। এরপর একটু খেয়াল করো, উড ইউ কেয়ার ফর এ কাপ অফ কফি। এখানে কেয়ার ফর মানে উড ইউ লাইক, কেয়ার ফর অর্থ একটা হলো আমরা অনেক সময় ভালোবাসা বলি, হ্যাঁ হ্যাঁ, যেমন আই কেয়ার ফর ইউ, আই কেয়ার ফর ইউ। আই কেয়ার ফর ইউ মানে কি বলবো আমরা? আই কেয়ার ফর ইউ অর্থে কি বলবো বলো তো? আই কেয়ার ফর ইউ, Sir, I like you. আই লাইক ইউ, ইভেন ইউ সে আই লাভ ইউ বলতে পারো, তাও হবে। আই কেয়ার ফর ইউ, উড ইউ কেয়ার ফর এ কাপ অফ কফি। এগুলা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আকারে রাখাটাই বেটার। আমরা সেজন্য এগুলা চার্ট আকারে তোমাদেরকে দেখাবো। আমাদের একটা চার্ট আছে যেটা তোমাদেরকে দিব, নির্দিষ্ট ডেট দিব এবং নির্দিষ্ট ডেট অনুসারে এগুলো কভার করতে হবে, এটা অনুসারে পরীক্ষা দিব তোমরা। চেষ্টা থাকবে যখন কলেজ খুলবে তখন যেন এগুলো আমি কভার করতে পারি। আই ডোন্ট কেয়ার ফর হট ওয়েদার, আমার ভালো লাগে না গরম আবহাওয়া, আমার ভালো লাগে না। শাউট এট সামবডি, খেয়াল করো, আই এম সরি আই শাউটেড এট ইউ স্টারডে, মানে কি শাউট এট তো কি হবে, চিল্লানো, চিৎকার। আমি তোমাকে অনেক চিল্লা পাল্লা করছি বলি না আমরা অনেক সময়, হ্যাঁ, শাউট এট। কিন্তু শাউট টু সামবডি অর্থ কি হয়, খেয়াল করো তো, হি শাউটেড টু মি টু ড্র মাই অ্যাটেনশন। এখানে কি সে আমার সাথে চিৎকার করছে, চিল্লা মানে সে আমার সাথে অনেক বড় বড় কথা বলছে এই টাইপের। তো কি হয়েছে, সে জুড়ে ডাক দিছে। সে কি করছে, জুড়ে ডাক দিছে, কেন? আমার অ্যাটেনশন ড্র করার জন্য, আমার মনোযোগ আকর্ষণ করার জন্য। সো শাউট টু সামওয়ান আর সামবডি আর শাউট এট সামবডি। পার্থক্যটা হলো শাউট এট যখন বলবো আমরা কি বোঝাই, রাগ বা গুসা বোঝাই। কি বোঝাই? গুসা তো বুঝো, হ্যাঁ, গুসাও বলে মেবি, হ্যাঁ, প্রচন্ড রাগ। শাউটেড, টিচার শাউটেড এট মি, মাই মাদার শাউটেড এট মি, রাইট? বাট if you you are supposed to shout to someone, তার মানে হলো তুমি কি ওই লোকটাকে হয়তো জোরে করে কিছু বলতেছো শোনার মতো করে, হ্যাঁ, যেন সে যেন তোমার কথা শুনতে পায়। এরপর দেখো throw something at the boy, threw water balloon at the man, মানে কি তার মুখে, তার ওই লোকটাতে কি করলো, পানির বেলুন ছুঁড়ে মারলো। আবার থ্রু সামথিং টু মানে কি আসলে নিক্ষেপ করা, হ্যাঁ। এই দেখো, দা বয় থ্রিউ কিস টু মি মানে কি ওই লোকটা আমার দিকে চাবিগুলা ছুঁড়ে মারলো। এই ছুঁড়ে মারা মানে কি কোন রাগ করে মারছে এমন না। ট্রু এট যখন হবে তখন কি হবে, এটা হয় রাগ হইতে পারে, এটা গুসাটা বের হইতে পারে। ইভেন অনেক সময় প্র্যাঙ্ক যেটা বলি, প্র্যাঙ্ক করেও কিন্তু আমরা থ্রু এট মানে এটা গায়ে এসে পড়ছে, বুঝছো? যেন one of my friends threw some water at me, মানে কি স্যার? হ্যাঁ বলো। স্যার এখানে যদি স্যার দা বয় থ্রিউ কিস এট মি এরকম যদি বলি তাহলে কি স্যার রাগ করে বুঝাবো? ও তখন হচ্ছে তোমার গায়ে এসে পড়বে। আচ্ছা, তখন চাবিটা রাগ করে ছুড়ে বুঝাবো আর কি, যখন টু বলবো আর কি তখন জাস্ট হ্যাঁ দিছে আর হ্যাঁ কি হ্যাঁ, এরকম। মানে তুমি ওই ইউজটা তো আসলে করতে করতে প্র্যাকটিস গুলো আসবে তোমাদের। তো আসলে হ্যাঁ, এটা তো ভালো একটা প্রশ্ন বলছো, দা বয় থ্রিউ কিস এট মি, তাহলে কি হয়তো সে মারছে, ছুঁড়ে মারছে, তোমার গায়ে এসে পড়ছে। ক্লিয়ার? জি স্যার। আর এই ম্যাট খেয়াল করো, এই ম্যাট ডোন্ট এইম এট বার্ডস, মানে কি পাখি গুলি করিও না বলতেছে এখানে। আর পয়েন্ট সামথিং এট মানে কি কারোর দিকে কিছু তাক করানো, এই অর্থে পয়েন্ট এট বলা হয়। ডোন্ট পয়েন্ট দ্য নাইফ এট মি, ইট ইজ ডেঞ্জারাস। আমার দিকে ওই ছুরিটা পয়েন্ট করিও না বা তাক করিও না।
আর একটা এই টাক ওয়ার্ডটা অনেকে আমরা দেখতেছিলাম ফেসবুকে, আমি দেখেছিলাম মেবি, টাক লাগিয়ে দেওয়া, অনেক ওয়ার্ড ইউজ করতেছিল মিম আকারে সবাই, তাই না? তো টাক করানো ইংরেজি আমরা পয়েন্ট অ্যাট। আর পয়েন্ট টু হতে হলে কি হবে? পয়েন্ট টু রাফিদ point to the pointed to the to the answer, তাহলে কি হবে? নির্দেশ করলো এই সময়টাতে। তাহলে পয়েন্টের পরে আসলে এর পরে ওয়ার্ড গুলো বা প্রেপোজিশনের মিনিং গুলো চেঞ্জ হয়। হ্যাঁ, এই টাইপের যে এখানে আমরা দেখব। হ্যাঁ, শুট অ্যাট, খেয়াল কর, শুট অ্যাট মানে কি মনে হচ্ছে? গুলি করা, রাইট? শুট অ্যাট মানে কি? গুলি করা। They are shooting at each other. Explain to, let me explain the matter to you, তার মানে not explain you the matter, আমাকে explain বললে এখানে to বলতে হয়, explain বললে কি বলতে হয়? to বলতে হয়। But answer to, দেখো, do you know the answer to the question? Answer of the question হবে? আমরা answer of the question বলতে পারবো? পারবো না, আসলে এবার to বলতে হয়। হ্যাঁ, বুঝতেছো? আবার এখানে বলতে পারবা explain the matter at me, বলা যাবে? আচ্ছা, যদি বলে explain the matter for me, মানে ডিফারেন্সটা বুঝতে পারো তোমরা? ধরো এখানে let me explain the matter to you, হ্যাঁ, রাইট? তুমি তোমার বন্ধুকে বলা প্লিজ দোস্ত explain the matter to me, রাইট? এখন এটা না বলে আমি বললাম explain the matter for me, অর্থটা কি হবে? মানে আমার জন্য এই বিষয়টা তুমি কি করে ব্যাখ্যা করো, ঠিক আছে? এটা তো একটা অর্থ। আর যদি টু মি হতে কি হবে? আমাকে ব্যাখ্যা করো, বুঝতেছো? হ্যাঁ, ডিফারেন্সটা বুঝতেছো? হ্যাঁ, যে এই যে ইউজ গুলা তুমি খেয়াল করবা পরের ওয়ার্ডটা কি বলতে চাইতেছে। আমাদের অনেক সময় অনেক কনফিউশন চলে আসে কিন্তু প্রেপোজিশন বা প্রেপোজিশন ইউজেস গুলাতে। এই ডিফারেন্সটা বুঝতে যারা অনলাইনে তারা বুঝতে পেরেছে কিনা? এক্সপ্লেইন দ্য ম্যাটার ফর মি, আরেকটা বলছে কি টু মি। ফর মি তো কি হবে? মানে আমার লাগে, মানে সেক অফ, ফর দ্য সেক অফ মি, আসলে এই অর্থে আমার নিমিত্ত, আমার জন্য কি করে এক্সপ্লেইন কর। আর ওটা কি আমাকেই তুমি এক্সপ্লেইন বা ব্যাখ্যা করো, বুঝতেছো? ইনভাইটেশনের পর টু হয় সাধারণত, তাও ইনভাইটেশন পরে কি হয়? টু হয়। ইনভাইটেশন টু মানে I invited my friends to my house, ঠিক আছে? এটা একটা অর্থ হয়, তুমি ইনভাইট করতেছো বা দিক নির্দেশ করতেছো তোমার বাসায় যেন আসে। হ্যাঁ, যেমন I have got invitation to the party, আমরা at the party বলবো, in the party বলবো? খেয়াল করে তো, to the party বলতে হবে। কাহিনী কি, কারণটা কেন বলতে হবে to the party? I have got invitation to the party because, না, এটা কিন্তু এক ধরনের ডিরেকশন, তাহলে ইনভাইটেশন টু, আমরা টু সবসময় কি বোঝাই? ডিরেকশন বোঝায় না, দিক নির্দেশনা বোঝায় না, এই দিক থেকে এদিকে যাই, রাইট? সো টু মানে তোমাকে ওইদিকে, পার্টির দিকেই তোমাকে কি করছে? আমন্ত্রণ জানানো হয়েছে। এখন যদি বলি আমি, ধরো আই হ্যাভ গট ইনভাইটেশন ইন দ্য পার্টি, অর্থটা কি হবে তখন? হ্যাঁ, মানে পার্টি যে হবে, হ্যাঁ, ওই পার্টি যেটা সমাবেশ হবে ওখানে আমি থাকবো, ইন দা পার্টি, বুঝতেছো? সাধারণত এই অর্থটা কিন্তু না যে ভুল বলা যাবে না, মানে স্যার চাইলেও ভুল একদম বলা যাবে, বাট রেগুলার ইউজেসটা কি এখানে? টু ডাকতেছে তোমাকে ওইদিকে, বুঝতেছো? হ্যাঁ, পড়ার সময় তোমরা যখন কোনো একটা পড়া পড়বা, এই ফারাক গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে যে পার্থক্যটা তো আছে এখানে অবশ্যই। হ্যাঁ, একদম তুমি পুরো একটা পড়া পড়ে এসেছো, হয়তো পড়তেছো, আরো জানবা ভবিষ্যতে ইনশাল্লাহ অনেক কিছু, যে তোমারটা 100% কারেক্ট হবে এমন না। হ্যাঁ, আমরা ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কেমন হয় দেখেছো তোমরা? যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ অনেকভাবে ইউজ করতে পারি না? মানে একটা ওয়ার্ড আমরা অনেকভাবে ইউজ করতে পারি।
চাইলে নেগেটিভলি ইউজ করতে পারি, চাইলে পজিটিভলি ইউজ করতে পারি, রাইট? আমরা বিখ্যাত এক্সাম্পল জানি, মিস জাফর যেটা বলি, মিস জাফর এটা একটা মানুষের নাম না? মিস জাফর কি মানুষের নাম, একটা ব্যক্তির নাম আসলে না? বাট মিস জাফর যখন আমরা বলি তখন আসলে কি বুঝাই? বিট্রায়াল বুঝায় না? বিশ্বাসঘাতকতা বুঝায় না? রাইট? তো ল্যাঙ্গুয়েজ তো আসলে নাম, ওই নামটাকে আমি ভিন্নভাবে বুঝাইলাম না? রাইট? পারি আমরা চাইলে সেম ল্যাঙ্গুয়েজ ভিন্ন ভিন্ন ইউজ করতে পারি না? তোমরা দেখো যেগুলো কি অনেক, তোমরা যেমন তোমরা এখন শিখতেছো, হ্যাঁ, টিনেজটা পার করে যাচ্ছ, তোমরা অ্যাডোলেসেন্সটা পার করে যাচ্ছ, ইউ উইল সি দ্যাট ল্যাঙ্গুয়েজকে আমরা চাইলে মোল্ড করতে পারি, শেপ করতে পারি বিভিন্নভাবে, আমার মতো করে ইউজ করতে পারি। আর তোমার অডিয়েন্সটা তুমি কিভাবে বোঝাতে চাচ্ছ, হ্যাঁ? অ্যাটিটিউড হতে চান আমরা দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড হতে কি দৃষ্টিভঙ্গি, যেমন হ্যাভ পজিটিভ অ্যাটিটিউড টু লাইফ, সাধারণত টু বা টুয়ার্ডস ইউজ করা হয়, হ্যাঁ? অ্যাটিটিউড টু দৃষ্টিভঙ্গি, আমি বলতেই পারি তোমাদেরকে যে অবশ্যই জীবনের প্রতি কি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখো। সলিউশন টু, সলিউশন পর সবসময় কি বলতে হবে? টু বলতে হবে। কি বলতে হবে? টু বলতে হবে। আচ্ছা, এই যে এগুলা পড়াচ্ছে, এই খেয়াল করো, এগুলো যে আমরা দেখতেছি সবগুলা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মানে এই ওয়ার্ড গুলো পরে সাধারণত এই প্রেপোজিশন গুলো আসে, বুঝতেছো? এই টাইপের আমরা একটা কি পড়বো? চার্ট পড়বো। চার্ট বলতে লিস্ট পড়বো, তাও প্রায় 240 ওয়ার্ডস এর আমরা কি করবো? একটা লিস্ট পড়ে যাব ডেইলি 10টা বা 20টা পেজে। ডেইলি কয়টা? 10টা বা 20টা করে। পারবা না? হ্যাঁ, এগুলা মানে তোমার কাছে একটু আমি জানি এটা এত বেশি আগ্রহ অনেকের নাও থাকতে পারে, যে আমরা তো আমাদের ব্যাপারটা কি হয় কি, পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় আগ্রহটা যদি না থাকে, মনোযোগটা যদি না থাকে, পড়াটা মাথায় থাকে না, হ্যাঁ? বাট তুমি ভাববা যে ইংরেজির বিষয়টা, তোমরা যারা অনলাইনে আছো খেয়াল করো, ইংরেজি কখনোই তোমার কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট না, এটা তোমার মিডিয়াম। মিডিয়াম মানে আমরা মাধ্যম, অন্য একটা পড়া বুঝবা, তুমি ফিজিক্স পড়তে যাবা, তুমি কেমিস্ট্রি পড়তে যাবা, তুমি বা আরো অ্যাডভান্স লেভেলে অনেক বই পড়বা বা শুনবা, হ্যাঁ, বা ডকুমেন্টারি দেখবা, ল্যাঙ্গুয়েজটা কি করবে? তোমাকে সহায়তা করবে। কি করবে? তুমি লিখবা, ধরো তুমি একটা রিসার্চ পেপার লিখবা, হ্যাঁ, তোমার থেকে তো তুমি যদি ভুলভাল লিখো তাহলে এটা তোমার জন্য কিন্তু অসম্মানের, তাই না? তোমার থেকে তুমি ধরো একটা রিসার্চ পেপার লিখতে চাচ্ছ, হ্যাঁ, পিএইচডি করতেছো, তো তোমার মিডিয়ামটা হবে কি, মিডিয়াম কি হবে, মোড অফ কমিউনিকেশন কি হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে বেসিক্যালি। আমরা সাধারণত, তুমি ইন্টারন্যাশনালি একটা জার্নাল প্রকাশ করতে চাচ্ছ, একটা ইন্টারন্যাশনালি কি কোন একটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড একটা পেপারে অথবা ওয়েবসাইটে তোমার কোনো অভিব্যক্তি তুমি প্রকাশ করতে চাচ্ছ, ঠিক আছে? তুমি কিসে লিখবা এটা? বাংলায়, ইংরেজি? সাধারণত ইংরেজিতে আমরা লিখি, সারা বিশ্বে ইংরেজি একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। তো সেই জন্যই তোমার আসলে ইংরেজি গুলো শিখতে হয়। ইংরেজি কখনোই এটা থিওরিটিক্যাল সাবজেক্ট না, বুঝতেছো? যারা ল্যাঙ্গুয়েজ পড়ে তাদের কথা ভিন্ন। রিঅ্যাকশনের পরে সাধারণত তাও টু হয়, হ্যাঁ, যেমন হোয়াট ক্যান বি দ্য সলিউশন টু দিস প্রবলেম, মানে কি এই সমস্যার সমাধান কি হতে পারে? সলিউশনের পরে কি হয় বলেছি বারবার, সলিউশনের পরে কি হয় সবসময়? টু হয়। True. একইভাবে রিঅ্যাকশনের পরে কি হয়? টু হয়। এগুলো আমরা ইনশাআল্লাহ পড়বো এই টাইপের করাগুলো। ডোন্ট ইউ হ্যাভ এনি রিঅ্যাকশন টু দিস বিহেভিয়ার? অ্যাবাউট বলা যাবে না, ইন বলা যাবে না, ফর বলা যাবে না, তোমাকে কি বলতে হবে? টু বলতে হবে। আচ্ছা, দেখো আরেকটা ছবি, লেট মি ডেসক্রাইব টু ইউ হোয়াট আই স। ডেসক্রাইবের পরে কি? ডেসক্রাইব মানে বর্ণনা করা, ডেসক্রাইব মানে কি? বর্ণনা করা। মানে কি? আমি যা দেখেছি তা তোমাকে, তোমার কাছে বর্ণনা করতে আমাকে অনুমতি দাও। লেট মানে আমরা জানি পারমিশন, রাইট? আচ্ছা, এরপরে দেখো, হি রিফিউজ টু অ্যান্সার মাই কোয়েশ্চেনস। রিফিউজ এর পরে তাও কি হয়? টু। অ্যান্সার পরে কি হয়? দাও টু। এখানে আবার এটাও বলা হয়েছে টু আনসার টু বলা যাবে না,
হ্যাভ এ ডিসকাশন অ্যাবাউট সামথিং বা ডিসকাস সামথিং, এটা একটু খেয়াল করো, অনেকের মধ্যে এটা ইয়া হয়, একটু কনফিউশন চলে আসে। ডিসকাশনের পর অ্যাবাউট হবে, ডিসকাশনের পরে কি হবে, কিন্তু ডিসকাসের পরে কিচ্ছু হবে না, বুঝতেছো? কোনো প্রেপোজিশন হবে না। যেমন যেমন the teacher will have a discussion about our class, the teacher will have a discussion about our class, but the teacher discussed the matter in detail. দেখো তো, ডিসকাসের পর কোনো অ্যাবাউট কিছু বলা হয়েছে এখানে? আমি বলছি? বলি নাই। ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার বলি নাই, ডিসকাস দ্য ম্যাটার বলেছি, বুঝতেছো? হ্যাঁ, অনলাইন বুঝতেছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন তোমাদের ধরো এই টাইপের প্রবলেম গুলো আমি দিলাম, এগুলো তো আমরা বেশ কয়েকটা পড়েছি, তোমাদেরকে আমি 10টা প্রবলেম এখানে রেখেছি, তোমরা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, ইভেন স্ক্রিনশটটা আমি নিয়ে রাখি, দরকার হলে নিয়ে তোমাদের গ্রুপে দিব আমি। ছোট কাজ এটা, এটা তোমরা আগামীকাল এটা হোমওয়ার্ক হিসেবে তোমাদের থাকলো। এগুলো আমরা গত এক সপ্তাহ তো আমরা প্রিপারেশন করতেছিলাম, এগুলো পড়েছি, ঠিক আছে? এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই যে দেখো কি একটা লেখা এখানে, লার্ন প্রিপোজিশনস ফর দ্য সেক অফ কারেক্ট ইংলিশ, শুদ্ধ ইংরেজির জন্য তোমরা প্রিপোজিশন শিখো। হ্যাঁ, মানে কি, তার মানে হলো কি, তুমি ভুল ভালো জায়গায় লিখতে পারো, সমস্যা নাই, বাট শুদ্ধ হবে না, মানে তখন তোমার কমিউনিকেশনটা হবে, কারেক্ট হবে না। তো আজকে এখানে আমি রেকর্ডটা রাখলাম, আমি রোল কলটা করতে হবে এরপরে।